সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আমরা প্রায়শই কিন্তু শিশুদের বিভিন্ন ধরনের অসুখ বিসুখের কথা শুনে থাকি, বলে থাকি এবং সেই সমস্যা অনুযায়ী ডাক্তারের পরামর্শই নিয়ে থাকি। কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখে থাকি যে তাদের অ্যালার্জিজনিত সমস্যাটা সব থেকে বেশি হয়ে থাকে এবং সেটি নিয়ে কিন্তু আমরা কিছুটা অবজ্ঞা করে থাকি। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শিশুদের বিশেষ চোখের অ্যালার্জি। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান শাহিন 1961 সালের মে মাসে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1988 সালে শের-ই বাংলা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর D.Ph. ডিগ্রি লাভ করেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। স্যার, শিশুদের চোখে কোন কোন ধরনের চোখের অ্যালার্জি হয়ে থাকে? শিশুদের একটা বিশেষ ধরনের অ্যালার্জি হয়, এটাকে আমরা বলি ভার্নাল কনজাংটিভাইটিস বা শিশুদের বিশেষ চোখের অ্যালার্জি। এটার একটা বৈশিষ্ট্য হলো যে এটা শুধু শিশুদেরই হয়, বড়দের হয় না। এইটা যে বাচ্চার হয় খুবই এটা নিয়ে তারা ভোগান্তি হয়। বিশেষ করে যখন এটা অ্যাটাক হয়, চোখ একদম লাল হয়ে যায়, চোখ মারাত্মক চুলকানি হয়, চোখ দিয়ে কন্টিনিউয়াস পানি পড়ে, এমনকি শিশুরা স্কুল গোয়িং শিশু যদি হয় তার পড়াশোনা করতে পারে না। এবং এইটা প্রাথমিক চিকিৎসা নিলে ভালো হয়, কিন্তু আবার হয়, আবার এই ওষুধ বন্ধ হয়ে গেলে আবার হয়। এটা গ্রামে বেশি হয়। এটা কারণ হলো আমাদের যে বাতাসে ভাসমান ধূলিকণা, ফুলের পরাগরেণু, হাঁস মুরগি যে পাখা থেকে যে গুড়ি গুড়ি বের হয়, এই সমস্ত ধোঁয়া, এগুলি যখন চোখে লাগে তখন তার একটা বিশেষ ধরনের অ্যালার্জি তৈরি হয়। আচ্ছা, এইটার একটা মজার ব্যাপার হলো যে একটা বাড়িতে যদি 8-10 জন শিশু থাকে, দেখা গেছে একজনেরই হয় আর বাকি 9 জনের হয় না। এই সবাই একসাথে পুকুরে সাঁতার কাটে, নদীতে সাঁতার কাটে, স্কুলে যায় আসে, খেলাধুলা করে, কেউই হয় না, কিন্তু একজনের হয়। আচ্ছা, অর্থাৎ সেটি কন্টাজিয়াস না? কন্টাজিয়াস না, এটা হলো যে তার অতিরিক্ত হাইপার সেন্সিটিভিটি। হ্যাঁ, এটা এখন এই রোগের প্রতিকার কি? এটা আমরা এই চোখে অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ দিই, একটু মাইল্ড স্টেরয়েড দিই, এবং স্টেরয়েডটা আমরা ট্যাপারিং করে দিই, যে প্রথম মাসে 4 বার, তারপরে 3 বার, তারপরে 2 বার, তারপরে 1 বার। আর অ্যান্টি অ্যালার্জিক ড্রপ দিই, অ্যান্টি হিস্টামিন সিরাপ বা ট্যাবলেট দিই। এখন এই রোগের সবচেয়ে ইম্পর্টেন্ট দিক হলো কাউন্সিলিং। কারণ হলো সেটা হলো যে অনেক ডাক্তার দেখাইছে, দেখে আমাদের কাছে আসে, তখন তো আমি তো বুঝি যে এটা আসছে হয়তো কথা শুনে, তখন তাদেরকে, বাচ্চার মাকে বা নানি দাদি যে আসতে আসতে বোঝায় যে এই কারণে এটা হয়, অন্যদের হয় না। ওর বয়স যখন 17-18 বছর হবে, তখন তার শরীরে এই ইমিউনিটি গ্রোথ করবে, তখন আর সহজে এই অ্যান্টি অ্যালার্জিক ক্যাপাসিটি ডেভেলপ করবে, তখন আর তার অ্যালার্জি হবে না। 18-19 বছর পরে হবে না। এটা হলো প্রথম। আর দ্বিতীয় হলো এখন ওই পর্যন্ত, এখন তার বয়স 10, আরও 7-8 বছর তাকে অপেক্ষা করতে হবে। কিন্তু আমি যে ওষুধটা দিই, এই ওষুধটা যদি সে কন্টিনিউয়াস দিতে থাকে, তাহলে চোখে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা কমপ্লিকেশন হতে পারে, তখন ইভেন কি চোখ অন্ধ হয়ে যেতে পারে গ্লুকোমা হয়ে। তো এই জন্য আমাদেরকে 4 মাস বা 6 মাস পর পর চোখ পরীক্ষা করাতে হবে। আচ্ছা, আমরা তখন তার ওই রেটিনাটা পরীক্ষা করি, করে দেখি তার চোখে আপনার গ্লুকোমার কোনো চিহ্ন আছে কিনা। যদি থাকে তাহলে আমরা একদম রেড লাল করে লিখে দিই স্টেরয়েড রেসপন্ডার। এটা যখনই দেখবে তখন কোনো চোখের ডাক্তার তাকে আর স্টেরয়েড দেবে না, শুধু অ্যান্টিহিস্টামিন দিয়ে যতটুকু পারে তাকে। আরেকটা হলো যে ক্যাটারাক্ট হতে পারে। ক্যাটারাক্ট আমরা ওই যে স্লিট ল্যাম্পে পরীক্ষা করলেই দেখতে পাই ক্যাটারাক্ট হয়েছে কিনা, তাইলেও আমরা সতর্ক হয়ে যাই। এইটা বুঝাইতে হবে, এবং পেশেন্টের গার্জিয়ানকে অবশ্যই একটা 4 মাস 6 মাস পর পর আসা চোখের ডাক্তারকে দেখাইতে হবে, তাহলে আর কোনো ভয় নাই। আচ্ছা, এবং এইটা এমন না যে এটা থেকে তার ভাই বোন অন্যদেরও হবে না, যার হবে তারই হবে। এই জন্য এটাকে আমরা বলি বিশেষ ধরনের চোখের অ্যালার্জি। এটা হবার কারণ আসলে কি? এটা কারণে যে বাতাসে ভাসমান ধূলিকণা, ফুলের একটা বাচ্চা তো সে বের হবেই, তার চোখে ধুলাবালি লাগবেই, ফুলের পরাগরেণু লাগবে। আর এইটাকে আবার ওই ইংলিশরা
স্প্রিংকে ট্রাভেল, অর্থাৎ বসন্তকালে হয় বেশি। বসন্তকালে ধুলাবালি থাকে বেশি, মানে শীত প্রধান দেশে। আর আমার ফুল থাকে তখন, ফুলের পরাগরেণু, এইগুলি আসিয়া তার চোখে লাগে। বর্ষাকালে এটা কম হবে, আচ্ছা, কারণ বর্ষাকালে ধুলাবালি কম থাকে। এই যে এখন যে শ্রাবণ মাসে বর্ষা হয়, বাতাসে কোনো ধুলা নাই, হ্যাঁ, আর ওই সময় কোনো ফুলও ফুটে না, যার ফলে এখানে কম। কিন্তু যেই বসন্তকাল আসা শুরু করবে, শীতকাল আসা শুরু করবে, তখন ধুলাবালি বেশি হবে, ফুলের পরাগরেণু আসবে, আর তার চোখে এটা অ্যালার্জিটা হবে। তবে এটা ভয়ের কারণে যদি রেগুলার চেক আপ করে থাকে তাহলে বাচ্চা ভালো হয়ে যাবে। স্যার, এটি পুরোপুরিভাবে নিরাময়যোগ্য কিনা? এটা পুরোপুরিভাবে নিরাময়যোগ্য, পুরোপুরি ভালো হয়ে যাবে, কিন্তু শর্ত হলো এই, তাকে রেগুলার ইন্টারভেলে চোখ চেক আপ করাইতে হবে, তা না হলে যে দুর্ঘটনা ঘটতে পারে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমি কিশোরগঞ্জ প্র্যাকটিস করার সময় একটা ছেলে আসছে ছোট, তার চোখে আমি একটা ড্রপ দিয়েছি, বিটাসিন এন আই ড্রপ। তো ওই কাটাবাড়িয়া ওইদিকে একটু 4-5 কিলোমিটার দূরে বাড়ি, ওই আর গরিব মানুষ, আসা যাওয়া খরচ, আমাকে ভিজিট, এই জন্য তারা করছে কি ওই ড্রপটাই কন্টিনিউয়াস করছে, কন্টিনিউ দিচ্ছে, চোখ কোয়াইট নর্মাল, আচ্ছা, চুলকায় না। 16 বছর বয়সে ওই চোখে সে দেখে না, দুই চোখেই খুব খারাপ অবস্থা। তখন তার এক আত্মীয় আমাকে ফোন করে বলছে যে, শাহিন ভাই, আমি এটা অপারেশন করলে যা লাগে খরচপত্র দিব, এটা ওরা আমার কাছে আসে, আমি দেখি যে এক চোখে কাপ ডিক্সেসি বলি গ্লুকোমা 0.99, আরেকটা 0.9, ডাক্তাররা বুঝবে এটা, তাই অলমোস্ট মানে টার্মিনালে যে কোনো সময় সে দুইটা চোখের আলো নিভে যাবে, আচ্ছা, অ্যাট দ্য এজ অফ 60। এটা হলো যে ওই নিজে নিজে ওষুধ দেওয়ার কুফল। সুতরাং আমি অভিভাবকদের মানে অনুরোধ করব যে আপনারা এই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চোখে ওষুধ দিবেন, এবং অন্তত বছরে 2-3 বার হলে ভালো হয় একজন চক্ষু বিশেষজ্ঞ তার চোখ পরীক্ষা করাবে, চিকিৎসার জন্য না, যে চোখ পরীক্ষা করে দেখতে হবে তার চোখে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা, যদি হয় তাহলে ওই ডাক্তার সব প্রয়োজনীয় ব্যবস্থা। চোখের এই যে বিশেষ অ্যালার্জির কথা যেটি আপনি বলছেন, এখানে ইচিং প্রবলেম ছাড়া আর কি কি প্রবলেম হতে পারে যেটাতে আমরা আইডেন্টিফাই করতে পারি? এটা হলো যে চোখ একদম লাল হয়ে যাবে, আর 2 নম্বর হলো চোখে চুলকানিতে হবে, ইচিং হবে, ফরেন বডি সেন্সেশন হবে, চোখ দিয়ে কন্টিনিউয়াস পানি পড়বে, সে রোদে তাকাইতে পারবে না। আর ইচিং মানে চুলকানি মানে ডেঞ্জারাস। আর ওই আপনি যদি দেখেন একটা এই বার্নার কনজাংটিভ পেশেন্ট, সে আপনার সামনের চোখ এরকম রগড়াবে একটু পরপরই, আর চোখ লাল, অনেক সময় একটু মিকুয়েট ডিসচার্জ হইতে পারে, এটাই। আর অনেক সময় চোখ ফুলে যায়। আর আমাদের যে কর্নিয়া, এই চারপাশে এরকম ছোট ছোট পেপিলার মতো হতে পারে, আইলিডের নিচে পেপিলার মতো হতে পারে, এগুলি মানে বৈশিষ্ট্য। এটা ক্লিনিক্যালি এটাকে করা যায় আর কি, কনফার্ম করা যায়। এটার জন্য কোনো ল্যাবরেটরি টেস্ট এসেনশিয়াল না, আমরা ক্লিনিক্যালি আমরা এটা জাজ করতে পারি যে ইট ইজ বার্নার কনজাংটিভ। এটার দীর্ঘমেয়াদী কোনো ট্রিটমেন্ট করতে হয় নাকি আসলে 2 মাস 3 মাস পর পর একটা ট্রিটমেন্টের কথা আপনারা বলে থাকেন এবং ফলো আপের কথা আপনারা বলে থাকেন? এটা ওয়ান কাইন্ড অফ দীর্ঘমেয়াদী। কীভাবে যে আমরা একটা যে ওষুধটা দিই, এটা কিন্তু আমরা ট্যাপারিং বলি আর কি, যেমন প্রথম মাসে 4 বার, তারপরে 3 বার, তারপর 1 বার, এইভাবে দিয়ে থাকি। আর কিছু ওষুধ আছে যেগুলি আমরা রেগুলার খেতে বলি, হ্যাঁ, যেমন আপনার মন্টেলোকাস্ট অথবা কিটোটিফেন, এই সমস্ত ওষুধ রেগুলার খেতে বলি। আর অ্যান্টিহিস্টামিন ড্রপ এবং ট্যাবলেট বা সিরাপ আমরা দিই। এটা আমরা 4 মাস 5 মাসের জন্য দিই। তারপরে রোগী যখন আসে সব পুরো করে আবার নতুন করে আমরা একটা ওষুধ দিই ক্লিনিক্যাল অবজারভেশনের মাধ্যমে। যদি দেখি যে না চোখ কোয়াইট নর্মাল হোয়াইট, তারপরে কোনো নাই মানে কমপ্লেন নাই, তখন আমরা আর এই স্টেরয়েড দিই না, তখন আমরা জাস্ট একটা অ্যান্টিহিস্টামিন ড্রপ এবং এই কিটোটিফেন বা এই জাতীয় ওষুধ দিই খাওয়ার জন্য। আবার যখন চোখ হয় অ্যালার্জিক লাল হয়, তখন আবার আসলে তখন আমরা আবার মাইল্ড স্টেরয়েড দিই। আর এই যে 4 মাস পর সে আসলো আমার কাছে, তার ওষুধের তো ইম্পর্টেন্ট হলো তার ফান্ডাসটা দেখা, অর্থাৎ রেটিনাটা দেখা। আচ্ছা, এইটা আমরা দেখি। এটা দেখি অনেক সময় আমরা চোখের প্রেশার দেখি, প্রেশার বাড়তে, রেটিনাতে যদি সন্দেহ হয় তখন আমরা প্রেশার দেখি। আমরা রেটিনা দেখি মানে রেটিনার যে অপটিক নার্ভ ডিস্ক আছে ওইটা চেক করি যে ওইখানে গ্লোকোমার কোনো চিহ্ন আছে কি না। আমরা এটা কাপিং বলি আর কি, হ্যাঁ, কাপ ডিস্ক বলি। যদি দেখি এটা নর্মাল তাহলে ওকে, আর যদি দেখি একটু বেশি
তখন আমরা আইপি ইন্টারকুলার প্রেশারটা চেক করে দেখি যে যদি দেখি ইন্টারকুলার প্রেশার একটু বাড়তি এবং ওই কাপ ডিস্কটাও একটু সন্দেহজনক, তখন আমরা অ্যালার্ট হয়ে যাই। হ্যাঁ, এটা নোট করে রাখি, 4 মাস পরে আবার দেখি, যদি দেখি যে না এটা কাপ ডিস্ক বাড়তেছে, তখন আমরা একটা স্টেট লিখে দিই যে এটা গ্লুকোমা হওয়ার সম্ভাবনা আছে, আচ্ছা, এখানে কোনো স্টেট দেওয়া যাবে না। স্যার, এই ধরনের বিশেষ অ্যালার্জি শহরাঞ্চলের তুলনায় গ্রামে যে বাচ্চারা থাকে তাদের একটু বেশি হয়ে থাকে, এর বিশেষ কোনো কারণ আছে কিনা? বিশেষ কারণ হলো যে গ্রামের বাচ্চারা তো আউটডোর গেমস, হ্যাঁ, শহরের বাচ্চারা তো ঘরের মধ্যে বন্দি থাকে। আচ্ছা, হ্যাঁ, আর গ্রামে তো ওরা খোলা প্রান্তরে দৌড়ায়, বিশেষ করে এই শীতকালে যখন শুকনা সিজন থাকে, হাটে মাঠে ঘাটে তারা দৌড়দৌড়ি করে, খেলাধুলা করে, পুকুরে দৌড়ঝাঁপ করে, এই কারণে ওদের হয় বেশি। কিন্তু শহরের বাচ্চারা স্কুলে বাসায় থাকে, স্কুলে যায় আসে, ওদের কন্টামিনেশনের চান্স কম। আচ্ছা, কিন্তু গ্রামে বেশি। শহরে যে হয় না তা না, শহরেও হয়, সেটা কম, আর গ্রামে বেশি। আমার কাছে সঠিক কোনো পরিসংখ্যান নেই, তবে ক্লিনিক্যাল অবজারভেশন যেটা, সেটা হলো এই যে আমরা যে এই গ্রামের হসপিটালে মানে মফস্বলে যত পেশেন্ট দেখি, এত পেশেন্ট কিন্তু আমরা শহরে দেখতে পাই না। এই ধরনের অ্যালার্জি হওয়ার ক্ষেত্রে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা কাজ করে বেশি। এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটাই একমাত্র কারণ। খাওয়া দাওয়াতে এগুলোটা হয় না, যে অ্যালার্জিক ফর চিংড়ি মাছ, ডিম, এগুলির কারণে হয় এরকম না। চোখে তার কনজাংটিভায় মানে অ্যালার্জেন আসা লাগতে হবে, এটা হলো মেইন কারণ। এই ধরনের চোখের বিশেষ অ্যালার্জি জনিত সমস্যা যাদের রয়েছে, সেই সমস্ত বাচ্চারা কি কোনো ধরনের খাবার রেস্ট্রিকশনে থাকবে নাকি স্বাভাবিক খাবার দাবার গ্রহণ করবে? পেশেন্টের জন্য স্পেশালি খাবারের কোনো রেস্ট্রিকশন নাই, কিন্তু আরেকটা কনজাংটিভাইটিস আছে, এটাকে আমরা বলি অ্যালার্জিক কনজাংটিভাইটিস। এটা ছোট বড় সবারই হইতে পারে, হ্যাঁ, একদম বাচ্চা থেকে বুড়া সবারই হইতে পারে। এবং এইটারও একটা অন্যতম কারণ হইতে পারে ফুড হ্যাবিট, যেমন চিংড়ি মাছ, হাঁসের ডিম, গরুর মাংস, এগুলি খেলে শরীর চুলকায়, চোখও চুলকায়, আচ্ছা, হ্যাঁ, চোখ লাল হয়ে যায়। এদেরকে তখন আমরা বলি যে এই যেটা করলে আর খাইলে আপনার হয়, এটা আপনি খাবেন না। কিন্তু ভার্নাল কনজাংটিভাইটিসে এরকম কোনো রেস্ট্রিকশন নাই, কারণ এটা তো খাওয়ার জন্য হয় না, এটা চোখে ধুলাবালি লাগার কারণে হয়। আচ্ছা, অর্থাৎ যে সমস্ত খাবারগুলোকে আমরা কমনলি জেনে থাকি, যে যেমন গরুর মাংস, ডিম বা চিংড়ি মাছ, এগুলা ইচিং প্রবলেমটাকে বেশি ক্রিয়েট করে থাকে, অর্থাৎ এই ধরনের খাবারগুলো তখন কিছুটা রেস্ট্রিকশনের দরকার হতে পারে। এই বিশেষ চোখের অ্যালার্জি না, স্বাভাবিকভাবে, হ্যাঁ, এটা হলো যে আপনার নর্মাল যে অ্যালার্জি কনজাংটিভাইটিস কিন্তু অনেক রকমের, যে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস আছে, ভাইরাল কনজাংটিভাইটিস আছে, অ্যালার্জিক কনজাংটিভাইটিস, এটা আলাদা চ্যাপ্টার। আর এইটা হলো বিশেষ ধরনের অ্যালার্জি, এটা বাচ্চাদের হয়, বড়দের হয় না। আপনার হবে না কোনো দিন, আমারও হবে না, কিন্তু আপনার বাচ্চার হইতে পারে বা আমার নাতির হইতে পারে, কিন্তু এটা অন্য মানুষের হবে না, বড়দের এটা হবে না। যারা 17-18 বছর পার হয়ে গেছে তাদের এটা হবে না। স্যার, আমরা আরেকটু বিস্তারিত জানবো, তবে এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে পুষ্টিবিদের পরামর্শ। পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটি যে কোনো বয়সের মেয়েদের মধ্যে হতে পারে, হরমোনাল জনিত একটা সমস্যা। এটা সাধারণত দেখা যায় যে যখন কোনো একটা মেয়ের প্রথম পিরিয়ড হয় তখন থেকেই কিন্তু তাকে একটু সচেতন থাকতে হয়, যাতে তার এই পিসিওএসটা আসছে কিনা সেটা তাকে একটু খেয়াল রাখতে হবে। পিসিওএস যখন হয় তখন আমাদের শরীরের মধ্যে বা আমাদের বডিতে, পিসিওএসের কারণে আমাদের বডিতে হরমোনাল কিছু চেঞ্জেস দেখা যায়, যার ফলে ইরেগুলার পিরিয়ড হয়, আনওয়ান্টেড হেয়ার হয়, প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়, স্কিন ড্যামেজ হয়, অনেকের মুখে অ্যাকনি বা ব্রণ দেখতে পাওয়া যায়, আর মেটাবলিজম স্লো হয়ে যাওয়ার কারণে ওজনটা অনেক বেড়ে যায়। এছাড়াও কারো কারো ক্ষেত্রে আবার হিমোগ্লোবিন কমে যাওয়ার প্রবণতাও দেখা যায়। ওয়ার্ল্ড ওয়াইডে এই পিসিওএসের ট্রিটমেন্টে একটা জায়গাতেই ফোকাস করা হয়, সেটা হলো এই যে ওজন বেড়ে যাওয়া, এই বেড়ে যাওয়া ওয়েটটাকে
কন্ট্রোলে রাখা, ওজনটাকে যদি বাড়তে না দেওয়া যায় এবং এই বেড়ে যাওয়া ওজনটাকে যদি খুব সুন্দর করে কন্ট্রোলে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু পিসিওএস থেকে কিওর হওয়া সম্ভব। অন্যদের ক্ষেত্রে ক্যালোরি কন্ট্রোল করে যেভাবে ওয়েট রিডিউস করাটা একটু সহজ হয়ে থাকে, কিন্তু এই পিসিওএস রোগীদের ক্ষেত্রে ওয়েট কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট হয়, অর্থাৎ তাদেরকে কিন্তু একটু বেশি এফোর্ট দিতে হয়। কারণ হলো তাদেরকে অনেক বেশি অ্যাক্টিভিটি বাড়াতে হয়, অ্যাক্টিভিটি লেভেলটা তাদের সবসময় যাতে হাই থাকে সেটার দিকে খেয়াল রাখতে হয়। রেগুলার তাদেরকে 1 ঘন্টা করে ফিজিক্যাল এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে এবং এই লাইফস্টাইলটাকে যদি মডিফিকেশন করা যায় আর যদি ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করা যায়, তাহলে কিন্তু পিসিওএসটা কিওর করা সম্ভব। পিসিওএস যদি কিওর করা না হয় তাহলে অনেক ক্ষেত্রে এটা ইনফার্টিলিটির কারণ হয়ে দাঁড়ায় এবং কখনো কখনো কিন্তু ইউটেরাস আর ওভারির অনেক ধরনের সমস্যাও তৈরি করে, যার ফলে লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে এবং ফুড হ্যাবিট পরিবর্তনের মাধ্যমে কিন্তু পিসিওএসকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব। এই ক্ষেত্রে তাদের ডায়েটারি মডিফিকেশন দরকার। ডায়েটের ব্যাপারে বলবো যে পিসিওএস পেশেন্টদেরকে অবশ্যই ডেইরি প্রোডাক্টগুলো অ্যাভয়েড করতে হবে, তাদেরকে সুগারি যে কোনো আইটেম খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে। প্রত্যেকেরই দেখা যায় যে বেভারেজ বা সফট ড্রিঙ্কস খাওয়ার খুব প্রবণতা থাকে, এই যে সফট ড্রিঙ্কস খাওয়া এগুলো বন্ধ করতে হবে, ফ্রাইড খাবারগুলো বন্ধ করতে হবে, প্রসেস খাবার, ট্রান্স ফ্যাটযুক্ত খাবারগুলোকেও কিন্তু পিসিওএস রোগীদের ক্ষেত্রে খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে। তাদেরকে সবসময় ফ্রেশ এবং ন্যাচারাল যে খাবারগুলো আছে সেগুলো পিক করতে হবে এবং ঘরে তৈরি করে খাওয়া যায় এই জাতীয় খাবারগুলো তাদের সবসময় খাবারের তালিকায় রাখতে হবে। ফ্রেশ ভেজিটেবলের মধ্যে ব্রকলি তাদের জন্য খুব ভালো হবে এবং ওমেগা 3 যুক্ত যে খাবারগুলো সেগুলোও কিন্তু তাদেরকে বা গুড ফ্যাট যেগুলো আমরা বলি সেগুলো তাদেরকে তাদের খাবারের তালিকায় ইনক্লুড করতে হবে। একই সাথে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে 7 থেকে 8 ঘন্টা এবং সঠিক মাত্রায় পানি পান করতে হবে আর ফিজিক্যাল এক্সারসাইজ তো করতেই হবে। এইভাবে যদি লাইফস্টাইলের পরিবর্তন করা যায় এবং যদি ফুড হ্যাবিটটাকেও পরিবর্তন করা যায় তাহলে পিসিওএস রোগটা থেকে ভালো থাকা যায়। স্যার, প্যারেন্টসদেরকে একজন চিকিৎসক হিসেবে কাউন্সিলিংয়ের গুরুত্বটা আসলে কতটুকু? এই চিকিৎসার মূল ফাউন্ডেশন হলো কাউন্সিলিং। আপনি যদি কাউন্সিলিং না করে শুধু ওষুধ লিখে দেন ঠাস ঠাস করে 4-5টা, ওইটা কি ভালো কিছুদিন খাবে ভালো হবে, কিন্তু পরে ভালো হবে না, পরে আবার হবে, তখন হতাশ হবে। এবং এরকম দেখা গেছে যে এরকম ঘুরতে 16-17 বছর বয়সে গ্রামের একজন পল্লী চিকিৎসক যার বয়স 70, হ্যাঁ, উনি একটা ক্লোরামফেনিকল ড্রপ দেওয়ার পর চোখে অ্যালার্জি ভালো হয়ে গেল। তখন তার এমনিই তার প্রতিরোধ হয়েছে আর কি। তখন আমরা আগে যত ডাক্তার দেখছি সব ফেল, ওই লোক মানে হিরো হয়ে গেল। অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা না, ব্যাপারটা হলো কাউন্সিলিং করতে হবে এই জন্যই, যদি এই রোগটা আবার হবে, আমি আজকে ওষুধ দিয়ে দিলাম আপনাকে, এটা 4 মাস খাওয়ানো ভালো থাকবে, এটা যখন বন্ধ করবেন আবার হবে, এই জন্য ঘাবড়াবেন না, আমাদের কাছে আসতে হবে। আর 17-18 বছরের বয়সে ভালো হয়ে যাবে। আর লাস্ট যেটা সেটা হলো আপনার চোখটা আমরা আজকে দেখলেন না, পরীক্ষা করলাম আমরা এই মেশিনটা দিয়ে, অপথলমোস্কোপ দিয়ে। এই পরীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি না করা হয় তাহলে তার চোখে মানে দৃষ্টিশক্তি মানে নীরব ঘাতক যে গ্লোকোমা এই রোগ হতে পারে এবং তার চোখে ছানি পড়তে পারে, ক্যাটারাক্ট হতে পারে, তখন সে দেখবে না। এই জন্য আমাদেরকে চোখ পরীক্ষা করাইতে হবে। আমরা চোখ পরীক্ষা করে দেখব তার ওই ধরনের কোনো সমস্যা হচ্ছে না। যদি না থাকে আমরা তাহলে আবার আপনাকে ওষুধ দিয়ে দিব, কিন্তু ওইটা করা মাস্ট। এই জন্য এই রোগের এবং এইটা কাউন্সেলিং যদি আমি ঠিক মতো করতে পারি তাহলে পেশেন্ট ডিসহার্টেড হবে না, সে বুঝবে যে রোগটা কী, কেন হচ্ছে, বারবার কেন হচ্ছে, এটা সে নিজে বুঝতে পারবে, তখন সে ঘাবড়াবে না, আমাদের কাছে আসবে, ওই মাসে 2 বার চোখ পরীক্ষা করাবে। আমার কাছে বহু রোগী আসে। অর্থাৎ এই ধরনের শিশুদের যে বিশেষ অ্যালার্জি হয়ে থাকে সেটার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা যেমনটা আপনি বলছিলেন যে কাউন্সিলিং এবং সেই সাথে নিয়মিত ফলো আপ। জি স্যার, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে।
মানে আমরা তো জানি যে প্রতি মাসে একটা সাইকেল হয় রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের, একদম অ্যাডোলেসেন্ট বয়সে যেটা শুরু হয় সেটা একদম রিপ্রোডাক্টিভ এজ মেনোপজের আগ পর্যন্ত চলতে থাকে। এই লাইফ সাইকেলের মধ্যে যে প্রতি মাসে যে আমাদের একটা সাইক্লিক অর্ডারে যে একটা ব্লাড লস হয়, যেটাকে আমরা মিনস্ট্রেশন বলি, এই মিনস্ট্রেশনের একটা টিস্যু প্রতি মাসে হয়, যেটা যদি সে কনসিভ করে ফেলে তাহলে তো সেটা থেকে গেল, না হলে প্রতি মাসে সেটা শেড আউট হয়ে বের হয়ে যায়। এই যে মিনস্ট্রুয়াল যে টিস্যুটা, এন্ডোমেট্রিয়াল টিস্যুটা, এটা যদি মানে আমরা সাধারণত জানি এটা জরার ভিতরে হওয়ার কথা, তো জরার ভিতর ছাড়াও যদি অন্য জরার বাইরে কোথাও যদি এটা ডিপোজিট হয়, তখন এই সাইক্লিক প্রতি মাসের যে পিরিয়ড হয় তখন সেখানেও ব্লাড জমা হতে থাকে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।